শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে কুয়াশা। সঙ্গে আছি শারমিন। আর প্রতিবারের মতন প্রথম ঘন্টায় আজকে যে গল্পটি রয়েছে সেই গল্পের নাম হচ্ছে সত্যের সন্ধানী। লিখেছেন প্রীতি পাল চৌধুরী এবং এখন পড়ে শোনাবে সেতু। এখন শুনবো গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাচ্ছি সরাসরি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। শুনছেন কুয়াশা আর আছেন এবিসি রেডিও এফএম 89.2। পল্টন সে আগের মতো ছোটটি নেই। এখন আর বড়দের কাছে বায়না ধরে না গল্প বলার জন্য। ছোটবেলায় বাড়িতে কেউ এলেই পল্টন তাকে চেপে ধরত গল্প বলার জন্য। তবে যেমন তেমন গল্প পল্টন মোটেই পছন্দ করত না। ওর গল্পে ক্রাইম থাকা চাই। ঢিসুম ঢিসুম না থাকলে আর কিসের গল্প? ভিলেন থাকতে হবে, তার লুকানো চুরানো সব কার্যকলাপ থাকবে। ওকে ধরার জন্য পৃথিবী শুদ্ধ গোয়েন্দারা ফিল্ডে নামবে, কিন্তু কিছুতেই পেরে উঠবে না। অবশেষে একটা ছোট্ট ভুলের জন্য আসামি ধরা পড়বে, ব্যাস সঙ্গে সঙ্গে গল্পের জবনিকাও পড়বে। মোট কথা থ্রিল থাকতে হবে। একসময় অবশ্য পল্টন কি আজে বাজেই না গল্প শুনেছে। কেউ হয়তো পায়রার গল্প বলছে, পল্টন তা হা করে শুনছে। যে বলছে তার হয়তো আর ইচ্ছে করছে না, তাই বলতো এখন চুপটি করে থাকো, পায়রাদের ছাদে গম দেওয়া হয়েছে, ওরা এখন মনের সুখে খাচ্ছে। খাওয়া শেষ না হলে গল্প শুরু করব কি করে? এখন আমাদের চুপটি করেই বসে থাকতে হবে। তার চেয়ে খাওয়া দাওয়া সেরে নিতে পারি, কি বলো পল্টন বাবু, তাই না? পল্টন ওর বিস্ময় ভরা মুখটা তুলে বলতো, তা পায়রাদের খাওয়া কখন শেষ হবে? আমাদের সঙ্গী, আমাদের তো বেশিক্ষণ সময় লাগে না। পল্টনের কথায় তার কি হাসি। বলে, দূর বোকা ছেলে, গম খেতে অনেক সময় লাগে। উড়ে এসে ছাদে বসবে, মুখে নেবে, চিবাবে, তারপরে তো গিলবে, তাই না? আবার মানুষের ভয় তো আছে। মানুষের সামনে ওরা ভয় খেতেই পারে না, উড়ে পালায়। তাছাড়া ওরা তো আমাদের মতো গোগ্রাসে খায় না, একটা একটা করে খায়, বুঝেছ? কাজের অবসরে পল্টন এইসব ছোটবেলার গল্পগুলো ভেবে বেশ মজা পায়। সত্যি কি বোকাই না ছিল তখন। আর আজ ও নিজে একজন গোয়েন্দা। কত মানুষ সমস্যা নিয়ে আসছে যাচ্ছে, মাঝে মাঝে পল্টন নিজেও হাঁপিয়ে ওঠে। ভাবে, দূর, এই শখের গোয়েন্দাগিরি করে লাভটা কি? কি করে যে এই ভূত মাথায় চাপলো কে জানে। ক্লাস 9 থেকেই ওর মাথায় গোয়েন্দা হওয়ার ভূত চেপেছে। তবে এখন ও রীতিমতো যুবক। কত বাহুবা, কত প্রশংসাই না পাচ্ছে সবার কাছ থেকে। সেসব ঘটনা মনে পড়লে খুবই হাসি পায় ওর। চুপচাপ কাচের ঘরে বসে ভাবছে পল্টন। এটাও ডাক নাম, পোশাকি নাম আছে একটা, কৌরব। এই নাম স্কুল কলেজের সার্টিফিকেটে আছে। সবার কাছে পরিচিত ও পল্টন বলেই। কিট্টু ওর ছোটবেলার বন্ধু। এই কিট্টুর তাড়াতেই না আজ ও গোয়েন্দা হয়েছে। বেশ স্পষ্টই মনে আছে গরমের ছুটি। কদিন ধরে বিকেলে কিট্টুই খেলার আসরে আসছে না। ভাবছি কি হলো ওর। হঠাৎ দুপুর বেলায় কিট্টু এসে হাজির, মুখে চোখে দুশ্চিন্তার ছাপ। খুব গম্ভীর দেখাচ্ছিল ওকে। ওকে দেখে আমি তো আনন্দে লাফিয়ে উঠে বললাম, কিরে এতদিন কোথায় ছিলি, কি হয়েছে তোর? কিট্টু বিরস মুখে বলে, বাড়ির কার চোখে ঘুম নেই, কি যে হয়েছে এই কয়দিন ধরে। আমাদের বাড়িতে ঢিল পড়ছে, কি বলবো, কে যে ফেলছে সেটাই বোঝা যাচ্ছে না। সেদিন তো এমন ঢিল মেরেছে যে ঠাকুমার সব আচারের শিশিগুলো ভেঙে চুরমার, বড়িগুলোও গেছে। আসলে আচারের শিশিগুলো রোদে দেওয়া হয়েছিল, আর সেগুলো মা ঘরে না তুলে ঠাকুর ঘরের সামনে যে খোলা বারান্দাটা আছে তাতে রেখে দিয়েছিল। ঠাকুরমার খুব মন খারাপ হয়ে গেছে। কেউ রাতে বাথরুমে পর্যন্ত যেতে সাহস পাচ্ছে না। কি জানি কখন কার মাথায় ইট পড়ে। আমার মন খারাপ হচ্ছে ওই ঢিলের চোটে আমার ঘরের জানালার কাজগুলো সব ভেঙে চৌচির হয়ে গেছে। কি করি বলতো? পল্টন সব শুনে গম্ভীর মুখে বলল, তোরা থানা খবর দিয়েছিস? তাছাড়া তোরা কেন রাত জেগে দেখিস না যে কে ঢিল মারছে? তাহলে তো ধরতে পারতিস যে কে ছুটছে। কিট্টু বিজ্ঞের হাসি হেসে বলল, তুই কি বলছিস পল্টন? ওরা ঢিল মারে আর আমরা বুঝি মনের সুখে ঘুমাই? তাই কি হতে পারে? সারা রাত জেগেও তো ধরতে পারছি না কারা মারছে আর কেনই বা মারছে।
পল্টন গম্ভীর মুখে বলল, তা ছোটকা কি বলছে? তুই তো বলিস যে ছোটকা সব পারে, তার ঢিল ছোড়া বন্ধ করতে পারছে না। তার মানে তুই... কিট্টু ছোটকার নামে কোনো বাজে কথা সহ্য করতে পারে না। ছোটকা কি এখানে আছে যে ধরবে? ও থাকলে তো কথাই ছিল না। কারো সাহসী হতো না ঢিল ছোড়ার। ও বাড়িতে নেই বলেই তো সব পেয়ে বসেছে। এখন শুধু ভাবছি ছোটকা ফিরবে কবে। এলে বাঁচি। বাবা, মা, ঠাকুমা সবাই খুব ভয়ে ভয়ে আছে। আর আমার বাবা তো খুবই শান্ত, তাই এসব দেখে সে খুবই রেগে যাচ্ছে। বলছে পাড়ায় কারো সঙ্গে শত্রুতা নেই, ঢিল ছুড়ছে কি? আমি কারো সাথেও থাকি না, পাছেও থাকি না। জানিস পল্টন, আমি রাত জেগে দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। চারিদিক তো অন্ধকার, কিছুই তো দেখা যায় না। তা ঢিল ছোড়া কখন থেকে শুরু হয় বলতো? তা প্রায় রাত 1:30টার পর। পাড়ার লোকেরাও তেমন টের পায় না। আমরা বন্ধ ঘরে বসেই ভয়ে মরি। কোন দিক থেকে ঢিলগুলো আসছে বলতো? বলতে পারবি তুই? তা তো বোঝা যাচ্ছে না রে, তবে ঢিলগুলো খুব উঁচু থেকে পড়ছে না। তাহলে তো ছাদেই পড়তো, তাই না বল? ওগুলো আমাদের ঘরের দরজায় এসে পড়ছে, নয়তো বারান্দায় পড়ছে। মনে হয় খুব কাছ থেকেই কেউ মারছে ঢিলগুলো। পল্টন একগাল হেসে বলল, সত্যি তোদের পাড়ায় কত মজার মজার ঘটনা ঘটে, আর আমাদের বাড়িটা দেখ, একটাও এমন মজার ঘটনা ঘটে না। সব সময় ডিসিপ্লিন মেনে চলার শিক্ষা। আমি যদি তোদের বাড়িতে থাকতাম তাহলে কালপিটটাকে ধরতে একটুও অসুবিধা হতো না। আমি ওকে ধরতামই, তারপর দেখাতাম ওর ঢিল ছোড়ার মজা। কিট্টু কাঁচুমাচু মুখ করে বলল, এই পল্টন, আমাদের বাড়িতে যাবি তুই? আমার মনে হচ্ছে তুই পারবি। তোর কথাবার্তাগুলো ঠিক ফেলুদারির মতো, বুঝতে পারছিস? কেমন খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছিস। এসব তো গোয়েন্দারাই করে। তোকে না আমার এখন গোয়েন্দা গোয়েন্দা মনে হচ্ছে, চল না। পল্টন কিট্টুর বাড়িতে গরমের ছুটিতে কয়দিন থাকবে বলে বাবা মাকে বোঝালো। বাড়িতে তো সবাই জানে যে কিট্টু আর পল্টন খুবই ভালো বন্ধু। পল্টন আর কিট্টু এক ঘর শোয়। কিট্টুর ঠাকুমা, মা, বাবা সবাই পল্টনকে কাছে পেয়ে খুবই খুশি। কিন্তু ঠাকুমার সাথে কথা হলে সে তার সাধের আচার নিয়ে কথা বলতে থাকে। ঘড়ির দিকে তাকিয়ে পল্টন ফিস ফিস করে বলল, এই কিট্টু, সময় হয়ে গেছে তাই না রে? ঘড়িতে 1:30 বাজে। কোথায় পড়ছে না তো? তবে কি? কিট্টু লাইট অফ করে দিয়ে বলল, আরে আলোয় সেই বাবু ঢিল ছোড়ে না রে, অন্ধকার হওয়া চাই, একটু অপেক্ষা কর, টের পাবি। পল্টন ভারী গলায় বলল, আমি টের পেতে চাই না, ধরতে চাই। তোরা সব দরজা বন্ধ করে ঢিলের আওয়াজ শুনিস, কেন বেরিয়ে ধরতে পারিস না? দাঁড়া, আমাকে বের হতে দে। আমি চুপটি করে অন্ধকারের সাথে মিশে যাব, কেউ টেরও পাবে না। তারপর সব নজর করব। এই কিট্টু, আমাকে একটা হাই পাওয়ারের টর্চ দে তো, খুব কাজে লাগবে। কিট্টু অবাক গলায় বলল, তা টর্চ দিয়ে কি করবি তুই? টর্চের আলোয় পথঘাট দেখা যায়, তাই বলে কালপিটটাকে তো ধরা যায় না। তাছাড়া পকেটে অতগুলো নুড়ি নিয়েই বা যাচ্ছিস কেন? দেখ কিট্টু, সব ব্যাপারে প্রশ্ন করবি না। আগে দেখ কি করা হয়, তারপর বলবি। এখন চুপ করে থাক। আমি যখন এসে তোর ঘরের দরজা নক করব, তখন খুলে দিস। কিট্টু চাপা গলায় বলল, তা এখন তুই কোথায় যাচ্ছিস বল না? না, আমি এখন কিচ্ছু বলবো না, শুধু পরীক্ষা করে দেখব, যদি মিলে যায় তাহলে তো সবই জানতে পারবি। পল্টন সোজা ছাদে উঠে গেল। চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিট্টুদের বাড়ির পেছন দিকটা ফাঁকা, অনেকের জায়গা কেনা আছে, তবে এখনো বাড়ি হয়নি। কিন্তু সামনের দিকটায় যে বাড়িটা আছে সেটা দোতলা। এই বাড়িটা খুব অদ্ভুত ধরনের, মুখোমুখি বাড়ি হয়েও বাড়িটার একটা অংশ পিছনে ঠেকানো। এই পেছনের অংশটার মধ্যে পড়ছে একটা বাথরুম। বাথরুমটা একেবারে কর্নারে। বাথরুমের জানলাটায় কোনো পাল্লা নেই, একটা পর্দা ঝোলানো। পল্টন প্রকৃতির আলোতেই টের পায় বাথরুমে কেউ আছে। হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। ছায়ামূর্তিটা একটা ঢিল তাক করছে কিট্টুদের বাড়ির দিকে। হাতটা বাড়াতেই পল্টন টর্চের আলো ফেলল ওই ছায়ামূর্তিটার মুখে চোখে। ব্যাস, ছায়ামূর্তির হাতের ঢিল হাতেই রয়ে গেল। চোখে তীব্র আলো পড়ায় চোখ খুলে যাইতে পারছে না। তার আগেই পল্টন আজ বিকেলে কুড়িয়ে আনা সাদা নুড়িগুলো খান কতক ছুড়ল। ছায়ামূর্তির মাথায় গিয়ে লাগলো। ওই গভীর অন্ধকারে কেউ কাউকে দেখতেই পেল না, তবে কিট্টুদের বাড়িতে ঢিল আর পড়ল না। পল্টন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। না, কোনো ঢিলের আওয়াজ নেই।
তবে কি মাথা ফেটে গেল নাকি? নিজের মনেই পল্টন হেসে বলল, কি বাবা বাছা ধন, ঢিল মারলে পাটকেল খেতে হয়। এবার বোঝো কত ধানে কত চাল। কখন যে পিছনে কিট্টু এসে দাঁড়িয়েছে তা পল্টন টেরই পায়নি। কিট্টু বলল, কি রে, কি ভাবছিস এত বলতো এই লোডশেডিং এ? পল্টন হাসিতে ফেটে পড়ে বলল, ভাবছিলাম রে কি করে গোয়েন্দা হলাম। মনে আছে তোদের বাড়িতে ঢিল পড়ার শব্দ? কি করে ধরলাম বলতো? কিট্টু হাসিতে যোগ দিয়ে বলল, মনে নেই আবার? ওই আমাদের পাশের বাড়ির গ্যাচোর কাজ। ওই তো রোজ বাথরুমের জানালা দিয়ে আমাদের ঘরের দরজায় ঢিল ছুটতো। তোর নুরির ঘাই তো সব ফাঁস হলো। পরের দিন গ্যাচোর কপালে মাথায় ব্যান্ডেজ। আসলে গ্যাচোর সঙ্গে ছোটকার একটা হিচ ছিল। ওরা দুজনেই তো ভিন্ন পার্টির। ছোটকা বাড়িতে নেই। এই মৌকায় গ্যাচোর মনের আনন্দে হাতের টিপ প্র্যাকটিস করছিল। জানিস পল্টন, সেদিন থেকেই আমি ভাবছিলাম তুই আর আমি মিলে একটা গোয়েন্দার অফিস খুলব, তারপর দুইজনে মিলে সত্যের সন্ধান করে বেড়াবো। সেই থেকেই তো শুরু, তাই না? পল্টন একটু উদাস দৃষ্টিতে বলল, তবে আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। দেখ, আজ পর্যন্ত কোনো কেস ঘুষ দিয়েও আমাদের মুখ বন্ধ করতে পারেনি। আমরা হচ্ছি সত্যের সন্ধানী। শুধু একবারই ফেসে গিয়েছিলাম, মনে আছে কিট্টু? উফ, কিভাবে যে আমরা উদ্ধার পেয়েছিলাম তা ভাবলে এখন শরীর মন সব রোমাঞ্চিত হয়ে ওঠে। তুই তো ওদের চালটাই ধরতে পারিসনি। আর একটুর জন্যই নির্দোষ মানুষটাকে জেলের ঘানি ঘোরাতে হতো। পাকা অভিনেতা ছিল ওই ঝুনঝুনিওয়ালা। চেহারা দেখলে মনে হয় সদাশিব। ভাজা মাছটাও সে উল্টে খেতে জানে না, মুখে খালি জয়রাম জয়রাম। কে বলবে লোকটা এত বড় স্মাগলার? দিনের বেলায় আবার সাধন ভোজন, আর রাত্রে মুখোশহীন এক চিতা। জল জলে চোখের দৃষ্টি, ঠোঁটে হায়নার হাসি। রাতের লোভীর চেহারাটির সঙ্গে দিনের চেহারাটার মিল খুঁজে পাওয়া যায় না। কি বাইডিয়ার ব্যবহার, মনে আছে তোর? কিট্টু টেবিল চাপড়ে বলল, মনে নেই মানে? কেমন গলায় রুদ্রাক্ষের মালা জপতে জপতে এসেছিল। দেখলে মনে হয় নিপাট ভালো মানুষ। চোখে মুখে ভারী ভারী ভাব, কাচু মাচু মুখ করে বলেছিল, জি, এটা কি সত্যের সন্ধানী? আমি এই পল্টন বাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। আমার বড় বিপদ। আপনারা বাঁচাতে না পারলে আমার জীবন যে বিপন্ন। মনে আছে সেদিন একটা বর্ষার সন্ধ্যা ছিল, সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি ওকে বসতেও বললাম, তুই কিন্তু ওর দিকে খুব তাকাচ্ছিলি। আমি তোকে দেখিয়ে বললাম, এই হচ্ছে মিস্টার পল্টন বাবু, আপনি একে সবই বলতে পারেন। তুই ওর দিকে গভীর দৃষ্টি নিয়ে বলেছিলি, বলুন তো কি সমস্যা আপনার? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। নিজের জীবনের ভয়, তাই না? এই কথায় মিস্টার ঝুনঝুনিওয়ালা চমকে বলেছিল, ঠিকই ধরেছেন আপনি। আমি প্রাণের ভয়ে দিন কাটাচ্ছি। রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে ওই শয়তানেরা। দেখুন, আমি রাজনীতি সমাজনীতি এসব বুঝি না। আমার কাছে হলো এই রাম নাম। সাধন ভজন করেই জীবনটা কাটাচ্ছি। তাতেও মানুষের সহ্য হয় না, পেছনে লাগে, অপবাদ ছড়ায়। এই বয়সে কি এসব সহ্য হয় বলুন? পাগলা কুকুরের মতো পেছনে লেগে আসছে ওই ফচকে ছেলেটা। দিন রাত হুমকি দিচ্ছে খুন করবে বলে। গাদা গাদা উড়ো চিঠি আছে জানেন। বাড়িতে টিকতে পারছি না আমি। মন প্রাণ দিয়ে রাম নামও জপতে পারছি না। রাতের পর রাত জেগে থাকি, এই কখন কি হয়। তা আপনি থানায় খবর দিননি কেন? ওরা তো স্টেপ নিতে পারতো। আপনি থানায় যাননি কেন? যাবো কি ভরসায় বলুন? কার নামে বলবো? আমি থানায় ডায়েরি করলেই কি শাস্তি হয়ে যাবে? ওর যে দাদা মামারা বসে আছে, আমি খুন হলেও খবরটা অন্যভাবে পরিবেশন হবে। সত্যটা কি প্রকাশ পাবে? তাই তো সত্য প্রকাশ করবার জন্যই আমি এই সত্য সন্ধানের কাছে এসেছি। আপনার মনে এই ধরনের চিন্তা কিসের থেকে এলো? কে সে শয়তান? উড়ো চিঠি বা কোথায়? আর কাকে সন্দেহ হচ্ছে আপনার? আমাকে সব ডিটেলস বলুন। কথার ফাঁকে কিট্টু তাকালো পল্টনের দিকে। কিট্টুর চোখের তারাই কৌতূহলের ঝিলিক, অদম্য কৌতূহল। ঝুনঝুনিওয়ালা এদিক ওদিক তাকালো বার কয়েক, তারপর ফিসফিস গলায় বলল, বলতে ভয় করছে দাদা। দেয়ালেতে তো কান আছে নাকি? কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে। তবু বলছি, একটা ফচকে ছেলে যার নাক টিপলে এখনো দুধ বেরোয়, তার সাহস কত!
দেখুন, আপনারা টাকার জন্য ভাববেন না, যত তাড়াতাড়ি পারেন একটা ব্যবস্থা করেন। ওর জন্য আমার সাধন ভজনের খুবই অসুবিধা হচ্ছে। এই বলে ঝুনঝুনওয়ালা কয়েকটা লাল কালিতে লেখা চিঠি এগিয়ে দিল। বলল, পড়ে দেখুন কি সব মারাত্মক মারাত্মক কথা লেখা ওতে। তা এই চিঠিগুলো রেখে যান। আপনি ছেলেটা সম্পর্কে কোনো বিশ্লেষণ দিতে পারবেন, মানে বিশেষ কিছু, যাতে চিনতে বা বুঝতে অসুবিধা হবে না? আপনি কি তাকে চেনেন? ঝুনঝুনওয়ালা বিস্ময় ভরা মুখটা তুলে হায় রাম বলে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, হায় রাম, আমি চিনলে কি আর চুপ করে থাকি? কানটি ধরে উচিত শিক্ষা দিয়ে ছাড়তুম। ঠাকুর করতে পারছি না যে দলের মধ্যে কোনটি। একই বয়সের সবগুলোই তো, তবে মনে হয় ওটি দলের পান্ডা। তাই আপনি একটু চেষ্টা করলেই ওদের নারী নক্ষত্র সব জেনে যাবেন। আসল কথা কি, কান টানলেই মাথা আসবে। রোজ রোজ চাঁদার ঝুলুম কাহাতক পারা যায় বলুন? ঠাকুর দেবতার নামে না হয় 100 বার চাঁদা দেব, কিন্তু পার্টি ফান্ডে ফুর্তি করবার জন্য কেন দেব? ধর্মেই আছে যে অপাত্রে কখনো দান করবে না, তাহলে আমারই নরকবাস হবে। না না না, এটা তো পাপ কাজ। কি বলেন আপনি? এই বলে সেদিনের মতো বিদায় নিল ঝুনঝুনওয়ালা। কিট্টু পল্টনের দিকে তাকিয়ে বলল, কি রে, তুই সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? ব্যাপারটা কেমন গোলমেলে, তাই না? লোকটা ধার্মিক, তবে মনে হচ্ছে লোকটা কালপিটটাকে চেনে, কিন্তু ভয়ে নাম বলতে চাইছে না, তাই তোকে দিয়েই যাচাই করতে চায়। পল্টন উড়ো চিঠিগুলো দেখে বলল, দেখ, চিঠিগুলো একই লোকের লেখা, তবে ভদ্রলোকে খুব ভয় পাইয়ে দিয়েছে। কাল তুই একটু খোঁজ খবর নে, তারপর দেখতে যাব। কিচ্ছু খোঁজ খবর নেয়। পল্টনকে ছেলেটির নাম জানায়, নাম রামহরি, তবে পার্টি করে, জোর জুলুম করে চাঁদা আদায় করে, এটা শিওর। পরনে খদ্দর, কাঁধে ঝোলা, দেখলে কিন্তু মনে হয় না ছেলেটি অ্যান্টি সোশ্যাল, তবে ওর একটা গ্রুপ আছে। কয়েকদিন পর হঠাৎ একটা উড়ো চিঠি আসে, সত্যের সন্ধানের ঠিকানায়। চিঠিতে লেখা, খুব সাবধান, আগুন নিয়ে খেলবেন না। পল্টন চিঠি পড়ে বলল, দেখেছিস কিট্টু ছেলেটার সাহস, কেমন বিজ্ঞের মতো লিখেছে। তাহলে আজই চল অভিযানে বের হয়ে পড়ি। একটু রাত করেই বের হব। ওর ঠেকটা কোথায় তা তো জানিস। তবে মিস্টার ঝুনঝুনওয়ালাকে কোনো কিছু না বলাই ভালো, বেচারাকে সঙ্গে নিলে হয়তো হার্টফেলি করে ফেলবে। এমনিতেই মরণ ভয়ে একেবারে গুটিয়ে আছে। গভীর রাত। পল্টনের কিট্টু নিজেদেরকে পোশাকের আড়ালে অপরিচিত করে ফেলল। ওরা হচ্ছে যেখানে যেমন, সাধুর জায়গায় হঠাৎ একটা কালো অ্যাম্বাসেডর এসে থামল। সুটেড বুটেড একটা লোক বেরিয়ে এলো। পল্টন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলো লোকটিকে। মাথায় কপাল পর্যন্ত নামানো একটা টুপি, একটা ঢিলে বাঁধা কাগজ সরে ঝুপড়ির দিকে। আসলে ওটা হচ্ছে সংকেত, ঝুপড়ির জানালা দিয়ে ওটা ওদের কাছে গিয়ে পড়বে। তার হলো না। পল্টন ওটা লুফে নিল। আবার অপেক্ষা। লোকটা গিয়ে গাড়িতে বসলো। মিনিট 5 কাটার পর লোকটা গাড়িতে একটা হর্ন বাজায়। সঙ্গে সঙ্গে দস্যুর মতো দেখতে 3টে লোক বেরিয়ে আসে। বোঝাই যাচ্ছে ওরা নেশায় বুদ্ধ। তবে ওরা গাড়িটার কাছে যায়, লোকটার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিল। পল্টন লাইটার জেলে গাড়িটার নম্বর টুকে নিল। গাড়ির ভেতর থেকে শুধু একটাই কথা বেরিয়ে আসলো, ওকে। তারপর গাড়িটা বেরিয়ে গেল। ঠিক সেই সময় একদল ছেলে এগিয়ে আসে। ওরা তাড়া করে ওই 3 মাতালকে। ছেলের দল পল্টন আর কিট্টুকে দেখতে পায় না। ওরা অলক্ষ্যে সবই দেখতে থাকে। ছেলেগুলোর মধ্যে একজন দৌড়ে গিয়ে একটাকে ধরে বলল, এই মাল ছাড়, তা না হলে। এই কথায় 3 মাতাল চেঁচিয়ে বলে, কিরে তোরা, মাল ছাড়, ফট, কচকচ করিস না, মাল ছাড়। দলের মধ্যে একটি ছেলে মুখে কিছু না বলে পকেট থেকে পিস্তল বার করে, স্যার বলছি স্যার, মাল ছাড়, নইলে কিন্তু এক্ষুনি। 3 মাতাল তো ভয়ে কাত, বলল, আমাদের ধরে কি লাভ বলুন, আমরা তো শুধু অর্ডার ক্যারি আউট করি। এই যেমন করছি সব তো পেটের জ্বালায়, আমাদের মেরে। কঠোর গলা ছেলেটি বলল, আগে মালটা দে, তারপর সব কথা। দিনের সাধু আর রাতের শয়তান, দে বলছি দে, নলে 3টেকে একবারে। দস্যুর মতো দেখতে 3টের মধ্যে একটা বলে উঠল, দিতে পারি, আমাদের হিসাবটা তবে দিয়ে দাও, আধা আধি ভাগ করো,
সবটা নিজেরা খাবে তা কি করে হয়? আমাদের ওদের তো পেট চালাতে হবে নাকি? ছেলেটা ধমকে বলল, চুপ কর শয়তান। আমরা তোদের মতো মুখোশেটে শয়তানি করি না, অন্যের খাবার কেড়ে খাই না। কেন তোরা ভালো হতে পারিস না বলতো? পারিস না এই শয়তানগুলোর হাত থেকে খাবার ছিনিয়ে যাদের প্রয়োজন তাদের দিতে? কেন এইভাবে দিনের পর দিন সবার চোখে ধুলো দিয়ে অন্যায় করে যাচ্ছিস তোরা? এ আমি কিছুতেই হতে দেবো না। এতক্ষণ ধরে পল্টন আর কিট্টু ওদের কথা শুনছিল। এবার পল্টন হাতের পিস্তলটা নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। ছেলেটা ঠিক কানের কাছে মুখটা নিয়ে বলল, আপনার পরিচয়? সমাজ সেবক নাকি নিজের সেবক? তিন দস্যু তো পল্টনের হাতে পিস্তল দেখে প্যাকেটটা ফেলে দে ছুট। ওরা দুজনের হাতেই পিস্তল দেখে পরিমরি করে দৌড়। ছেলেটি পল্টনের দিকে ঘুরে দাঁড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা দলের দিকে হাত উঁচু করে কি যেন ইশারা করে। আসলে বলতে চায়, তোমরা এখন চুপ করে থাকো, প্রয়োজন হলে ইঙ্গিত করব। সেই ভারী গলায় ছেলেটি বলল, আপনার পরিচয়? আগে আপনারটা দিন, তারপর আমারটা না হয় দেব। তাছাড়া আমার পরিচয় এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছেন আপনি। আমার বদনাম, আমি দেশদ্রোহী, দেশকে ভালোবাসি না, অন্যায় করি। কারণ আমি সত্যিকার দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আর যারা দেশকে ভালোবাসার নামে নামাবলী গায়ে দিয়ে রাতের অন্ধকারে নিজের আখের গোছায়, তাদের কোনো শাস্তি হয় না। আর আপনারা তো সত্যের সন্ধানী, তাই না? তাহলে চিনতে ভুল হয়নি। আর আমি হলাম সেই ফচকে শয়তান। কে রাখো হরি? সব খোঁজ নিয়েই তো এসেছেন দেখছি। কিট্টু এতক্ষণে পল্টনের দিকে তাকিয়ে বলল, কিরে মনে পড়ছে সবকিছু? তারপর দিন কেমন ভাবে ঝুনঝুনওয়ালাকে ধরা হলো বল? তুই তো স্পটে গিয়েই সব ধরতে পেরেছিলে, তাই না? পল্টন একটু হেসে বলল, কি করে ধরেছিলাম জানিস? ঢিল বাঁধা কাগজটা দেখে, তার সাথে ঝুনঝুনওয়ালার হাঁটা দেখে। মনে আছে লোকটা যখন এখানে আসতো তখন বা পাটা টেনে টেনে হাঁটতো। আমি ওকে গাড়ি থেকে ঠিক ওইভাবে নামতে দেখে চমকে উঠি। তারপর টর্চের আলোয় ওর ঢিল বাঁধা কাগজটা খুলেই চমকে উঠি। আরে এই তো সেই উড়ো চিঠির লেখক, একই হাতের লেখা। আসলে ঝুনঝুনওয়ালা নিজেই নিজের নামে চিঠিগুলো লিখত, তারপর বিভিন্ন জায়গা থেকে পোস্ট করত। তাছাড়া ও ছেলেটাকে জানতো, মানে ওর আসল রূপ ওদের কাছে ধরা পড়ে গিয়েছিল। যার জন্য ও চাইছিল ওই ছেলেটাকে কোনো মতে হাজতে পাঠাতে, তাহলে ও নিশ্চিন্ত মনে সব স্মাগলিং চালিয়ে যেতে পারত। মনে মনে ছেলেটাকে খুব ভয় পেত। তবে একটা মজার ব্যাপার ছিল, ওই ছেলেটার বাইরের রূপটা ভালো ছিল না। সবাই জানতো ও হুমকি দিয়ে বড়লোকের কাছ থেকে টাকা আদায় করে, পার্টি করে। পুলিশ মহলে ওর পরিচয় হচ্ছে অ্যান্টি সোশ্যাল। কিন্তু দেখলি তো ছেলেটার আসল রূপ? ও নিজের জন্য কিছুই করে না, গরিব দুঃখীদের টাকা পয়সা বিলিয়ে দেয়, একটা অনাথ আশ্রমও চালায়, শিশুদের একটা স্কুলও চালায়। ওর এই গুণগুলো প্রকাশ পেত না। সবার চোখে ও ছিল আসামি, জুলুমবাজ, অপরাধী। আর এই সুযোগটা নিয়েই ওই ঝুনঝুনওয়ালা আমাদের কাছে এসেছিল। কিন্তু ও বেটা বুঝতে পারেনি যে আমরা হচ্ছি সত্যের সন্ধানী। তাই সত্য যাচাই করতে গিয়ে নিজেই হাতে হাত করা পড়ালো। কথা শেষ করে পল্টনের কিট্টু হো হো করে হাসিতে ফেটে পড়ল। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম কাহিনী, যার নাম ছিল সত্যের সন্ধানী, এবং লেখক প্রীতি পাল চৌধুরী, এবং পড়ে শোনালো সেতু। আর চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2। আপনার সাথে আছে শারমিন। তো ঠিক আছে, এখন শুরু করছি আমাদের আজকের মূল কাহিনী। আজকের মূল কাহিনী লিখেছেন মশিউর রহমান শান্ত। এখন শুনবো আজকের কাহিনীর প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। আপনার সাথে আছি শারমিন। কুয়াশার আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। দারোগা আজিজুলের সামনে এখন যে বসে আছে তার নাম নাফিস আহসান, এই থানার নতুন অফিসার ইনচার্জ। নাফিস আহসানের বয়স খুব একটা বেশি না, তবে বুদ্ধি খুবই তীক্ষ্ণ। নাফিস থানায় ঢুকেই অনেক কিছু বদলানোর চেষ্টা করছে, কিন্তু জীবনটা তো আর বাংলা সিনেমা না যে চাইলেই সব বদলে ফেলা যাবে। তাই হুটহাট করে সবকিছু বদলে ফেলাও সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা করতে তো দোষ নেই। নাফিসের সামনে যে লোকটি বসে আছে, অর্থাৎ দারোগা আজিজুল হক, এই আজিজুলের উপর রীতিমতো বিরক্ত নাফিস।
একটা কেস নিয়ে সে বেশ কিছুক্ষণ ধরে মাথা ঘামাচ্ছে। 1 সপ্তাহ পুরনো একটা কেস, এখন অতটা পুরনো হয়নি যতটা পুরনো হলে কাগজে খুন পোকা ধরে যায়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো খটকা সেই কেসের মধ্যে সে দেখতে পাচ্ছে, আর তাই চেষ্টা করছেন এই কেসের আসল ঝামেলাটা বের করে আনতে। মূলত এই কেস নিয়ে কথা বলবার জন্যই এই দারোগা আজিজুলকে ডেকে পাঠিয়েছে। এই লোকটি সারাক্ষণ মুখে পান নিয়ে চিবানো ছাড়া আর যেন কিছুই করতে পারে না, সেটা এই অফিসে ঢুকবার পর ইতিমধ্যে বুঝে ফেলেছে নাফিস। নাফিস দারোগা আজিজুলের দিকে গম্ভীর একটা ভাব নিয়ে তাকালো। সাথে সাথে দারোগা আজিজুলের মুখ থেকে পানের পিক কিছুটা তার জামায় পড়ে গেল, আর তখনই নাফিস বলল, আপনি কি কোনো কারণে নার্ভাস আজিজুল সাহেব? না না, আমি কেন নার্ভাস হব? আমি আপনার সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনি আপনার মুখের পান শেষ করে আসুন। মুখে পান নিয়ে আপনার কথা বলা দেখতে অরুচিকর লাগছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। কেস নাম্বার 730 কাহিনী কি? ওই যে ব্যাংকার, ওইটা খুব সিম্পল কাহিনী স্যার। সিম্পল কাহিনীটি জানতে চেয়েছি। নিখুঁতভাবে বলবেন, প্রয়োজনের বাইরে কিছু বানিয়ে বলবেন না, আবার কমিয়েও বলবেন না। আমি আসামির অবস্থা দেখলাম, মেরে তো অবস্থা বেশ কাহিল করে দিয়েছেন। ওইটা স্যার দরকার ছিল। ওই বেটা বদের বদ, কাহিনী স্যার কিছুই না। তার সাথে তার স্ত্রীর বনিবনা ছিল না। ওই বেটা পিচাস, বউরে আগুনে পুরায়া মাইরা ফালছে। পিচাস না, পিশাচ হবে। জি জি স্যার, আমারে কিছু বলবেন? কিছু না, ভুল উচ্চারণ করেছিলেন সেটাই বললাম। ভুল না স্যার, ছোট থেকে আমাদের মজগে এটা গাইথা গেছে। মজগ না, মগজ হবে। যাই হোক, বাদ দিন তো। বুঝলেন কি করে ওই পিশাচি বউকে পুড়িয়ে মেরেছে? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি নিজেও ওই সময় ওখানে ছিলেন। দুইজন মানুষের ঘর, একজন যদি মরে আর একজন যদি বাঁচে, তাহলে কি দাঁড়ায়? হ্যাঁ, কি দাঁড়ায়? খুন নিশ্চয়ই আরেকজন করছে। দুজনের মধ্যে একজন মরলে খুনি আরেকজন, এটা নিশ্চিত। বাহ, আপনার তো চমৎকার বুদ্ধি। শার্লক হোমসের মতো একা একা খুনির কাণ্ড কারখানা সব বের করে ফেলেছেন। এ আর কি স্যার, এটা হইল অভিজ্ঞতা। 15 বছর ধরে পুলিশে আছে। ভাতের চাল যেমন একটা ধরলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা, খুনিও স্যার একটা ঝলক দেখলেই চিনে ফেলতে পারি। খুবই ভালো খবর। এখন যান, ওই খুনির সাথে আমার বসবার ব্যবস্থা করুন। আমি কেসটা ভালোভাবে সলভ করতে চাই। কথা বলে কোনো লাভ নেই স্যার। চোর কখনো ধর্মের কথা কি শোনে? আপনি যুবক মানুষ, আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, খুন এই লোকই করছে। আপনাকে যেটা করতে বলেছি আপাতত সেটা করুন, বাকিটা আমি দেখছি। জি জি স্যার। নাফিজের সামনে যে লোকটি বসে আছে তার নাম আদনান ফয়সাল। সে পেশায় ব্যাংকার। এখন স্ত্রী হত্যার দায়ে হাজতে বসে আছে। 7 দিনের রিমান্ডে তার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে নাফিজের নিজের কাছেই লোকটার জন্য মায়া লাগছে। খুন যে এই লোকটি করেছে এই ব্যাপারে সবাই মোটামুটি নিশ্চিত। তার সাথে তার স্ত্রী নুহার ভয়ঙ্কর রকম ঝগড়া চলছিল। এই তথ্য ইতিমধ্যে পাশের বাড়ি থেকেও পাওয়া গেছে। নারিন্দার ভেতর একতলা একটা বাড়িতে এই দম্পতি বসবাস করত। ব্যাংকে চাকরি করেও এই লোক এত সাধারণ একটা বাড়িতে কেন থাকতো কে জানে। বাড়িটাই ভদ্রলোকের নিজের। এটা অবশ্য থাকার প্রধান কারণ হতে পারে তার বাড়ি থেকে একটু দূরেই 2-3টা বাড়ির মানুষের সাথে তার স্ত্রীর সখ্য ছিল, কিন্তু তার বাড়ির ঠিক পাশের বাড়ির কারোর সাথে আদনান ফয়সালের স্ত্রী নুহার সাথে কোন রকম যোগাযোগ ছিল না। ব্যাপারটা একটু কেমন যেন রহস্যময়। এটাকে কেস সলভের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে? অবশ্যই পারে। যে কোনো কেসের ক্ষেত্রে ছোটখাটো বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ। নাফিজা হাসান আদনান ফয়সালের দিকে খুব ভালো করে তাকালো। চোখে কেমন যেন একটা অভিমান আছে এই লোকটা। সেই অভিমানের কারণেই কি স্ত্রীকে মেরে ফেলেছে এই লোকটা? নাফিজের খুব ইচ্ছে করছে পুরো কাহিনীটা শুনতে। সে আদনান ফয়সালের চোখের দিকে তাকালো, তারপর বলল, নুহাকে প্রেম করে বিয়ে করেছিলেন? আপনি তো জানেনই। আমি জানি আমার সম্পর্কে সব খোঁজ নিয়ে আপনারা বসে আছেন। আমরা কি করেছি সেটা আমাদের ব্যাপার। আপনার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে সেটাই আপনি বলুন। হ্যাঁ, প্রেমের বিয়ে ছিল।
1 মাস 10 দিনের প্রেম, তারপর বিয়ে। আর বিয়ের 3 বছর পর এই ঘটনা, তাই তো? আচ্ছা, এই 3 বছরে আপনার কোনো বাচ্চা নেননি কেন? মানে কি? হোয়াট ডু ইউ মিন? প্রশ্নটা কি একটু পার্সোনাল হয়ে যাচ্ছে না? মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন ব্যক্তিগত আর অব্যক্তিগত বলে কিছু থাকে না। আপনি এখন সেই সময় পার করছেন। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। আপনার ছেলে মেয়ে নেননি কেন? নুহার ইচ্ছে ছিল না, ওর ঝামেলা পছন্দ না, তাড়াতাড়ি বেবি নেওয়াটা ও ঝামেলা মনে করছিল। নুহা যেদিন মারা গেল সেদিন আপনি কোথায় ছিলেন? অফিস থেকে ফিরে বাসায় ঢুকে দেখি ঘরে আগুন জ্বলছে। তাহলে সবার কেন মনে হচ্ছে আপনি ওকে মেরে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন? আমি জানি না, আমার ওই সময় মাথা কাজ করছিল না। সবাই কেন এটা বলছে সেটা ভাবার সময় আমি পাইনি। নুহার মৃত্যুর আগের দিন আপনার সাথে কি ওর ঝগড়া হয়েছিল? না, ঝগড়া হলেও আমি নুহাকে মেরে ফেলার মানুষ না। এটা আমার কথা শুনে আপনার বুঝবার কথা। কথা শুনে সব বোঝা গেলে তো খুব ভালোই ছিল। যাই হোক, নুহার সাথে আপনার প্রচন্ড ঝগড়া হয়েছিল, আপনি তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। এই ব্যাপারটা লুকালেন কেন? ঝগড়ার কথা আমার মনে নেই। পুলিশের সাথে মজা করবেন না আদনান সাহেব। পুলিশ যদি একবার আপনার সাথে মজা করা শুরু করে তাহলে সবকিছু থেকে মজা শব্দটা ভুলে যাবেন। আমি জানি, আমি যাই বলবো আপনি বিশ্বাস করবেন, তাই এই নিয়ে আমার তর্ক করবার কিছু নেই। আদনান সাহেব, অন্য সব পুলিশের খবর আমি জানি না, তবে আমি কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো কিছুই বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। যাই হোক, আপনার সাথে আমার কথা শেষ। আপনার কাছে যখন যা জানতে চাওয়া হবে আপনি তাই আমাদের জানাবেন। এটুকু আশা মনে হয় আমরা করতেই পারি। আমি পৃথিবীর সবচেয়ে বেশি নুহাকে ভালোবাসতাম। সেই সব আশা প্রত্যাশা নিয়েই নুহা হারিয়ে গেছে, আর আপনি আমার কাছে আশা করছেন আবার কি আমাকে রিমান্ডে নেবেন? আপনার সাথে আমার কথা শেষ, আমি আর কিছু বলছি না। নাফিজা হাসানের মন কেন যেন বলছে এই লোক আসলেই খুনি না। যদিও মনের কথার উপর বিশ্বাস করতে নেই, কারণ মন বললে সেটা সঠিক হবে এমন তো কোনো কথা নেই। নাফিজার কাছে অবশ্য একটা জিনিস বারবারই খটকা লাগছে, সেটা হলো আগুন ঠিক কিভাবে লাগলো, আর আগুন লাগলেই বা পুলিশ কিভাবে নিশ্চিত হলো যে আগুন আদনান ফয়সাল সাহেব লাগিয়েছেন। পুরো ব্যাপারটা অনেক বেশি ঘোলাটে। এত ঘোলাটে নাফিস স্পষ্ট বুঝতে পারছে যে মামলায় অনেক বেশি ফাঁক রয়ে গেছে। তদন্ত কর্মকর্তা পুরো ব্যাপারটা তদন্ত করতে নিশ্চয়ই কোনো হেলাফেলা করেছে। এই মামলার কোনো ফরেন্সিক রিপোর্ট পর্যন্ত খুঁজে পেল না নাফিস। এক পর্যায়ে বিরক্ত হয়ে সিগারেট ধরিয়ে থানার বাইরে গেল। দারোগা আজিজুলকে পানের দোকানের সামনে দাঁড়িয়ে পান খেতে দেখা যাচ্ছে। এই লোকের একটা বাজে অভ্যাস আছে। অদ্ভুত কোনো কারণে সে নাফিসকে দেখলেই কেমন যেন নার্ভাস হয়ে যায়। নাফিস দারোগা আজিজুলের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি তো পান না খেয়ে থাকতেই পারেন না দেখছি। কি যে বলেন স্যার, পান তো আমার আর একটা বিবি। বিবি ছাড়া থাকলে যেমন কষ্ট, পান ছাড়া থাকলেও আমার সেই রকম কষ্ট। আচ্ছা, এখন বলুন আগুনের কাহিনীটা কি? আগুন? কিসের আগুন স্যার? ব্যাংকারের ওই কেসের কথা বলছি। আগুন ওই ব্যাংকার দিয়েছে নিশ্চিত কিভাবে হলেন? পেট্রোলের আগুন স্যার। আমরা যখন গিয়েছি তখন ফায়ার সার্ভিসের লোক চলে এসেছে। কিন্তু ওই লোক যে বললো উনি অফিস থেকে যাওয়ার পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ডাহা মিশে কথা, টুকু মিথ্যে কথা স্যার। পেট্রোলের গ্যালন আমরা পেয়েছি, আর ওই লোক আগুন নেভানোর সময় বাইরে পাথরের মতন বসেছিল। নিষ্ঠুর পাবলিক, একটুও কান্দেনি। তারপর লাশের কি হলো? লাশের আর কি হবে স্যার, পুরো সারখার জিনিস। পরে আমাদের আগের স্যার বললেন, কি বললেন? বললেন বিষয় ক্লিয়ার, খুন ওর হাজবেন্ড করেছে। ওই লোকটা ধরে লকআপে ভরতে, আর বললেন পোড়া লাশ নিয়ে ঘাটাঘাটি না করে দাফন দিয়ে দিতে। বাহ, দারুণ কাজ করেছেন। ব্যাপার না, যা করছেন সেটা নিয়ে আমি আর ঘাটবো না। আমি যা বের করবার সেটা এমনিতেই বের করব। মানে স্যার? মানের উত্তর সময়ই বলে দিবে।
নাফিস এখন যে ঘরে বসে আছে, এই ঘরে নুহা প্রায় স্বামীর সাথে রাগ অভিমান করে ঝগড়া করে বসে থাকতো। নুহা এবং আদনান ফয়সাল যে বাড়িতে থাকতো, সে বাড়ির থেকে বেশ কয়েকটি বাড়ি পরেই হচ্ছে এই বাড়ি। এই বাড়ির মালিকের ঘরে বসে নুহা কি কথা বলতো তা ইতিমধ্যে সবই শুনেছে নাফিস। তারপরেও আবার একই প্রশ্ন করতে লাগলেন। বাড়ির মালিকের স্ত্রী আয়েশা অমায়িক একজন মহিলা। যতবার নাফিস প্রশ্ন করছে ততবারই তিনি আগ্রহ নিয়ে উত্তর দিচ্ছেন। দেখে বোঝা যাচ্ছে পুলিশের প্রশ্নের জবাব দিয়ে বেশ ভালোই মজা পাচ্ছেন তিনি। এই ধরনের মহিলা গল্প উপন্যাসে দেখা যায়। বাস্তবে এরকম মহিলা পেয়ে নাফিসও বেশ মজা পাচ্ছে, তবে সে খুব শান্ত ভঙ্গিতে প্রশ্ন করছে। তো আপনি বলতে চাচ্ছেন নুহার দাম্পত্য জীবন মোটেও সুখী ছিল না? সেটা আর বলতে ভাই সাহেব, এসব কথা লোকে শুনলে খারাপ বলবে, কিন্তু সত্য লোকে কোনো লাভ আছে ভাই বলেন? ওই লোক পদের হাত দিয়ে নুহাকে প্রায় মারধর করত। কিন্তু আপনি তো সেদিন বললেন মারধর করতে নাকি আপনি শোনেননি, আপনি শুধু শুনেছেন ঝগড়া করেছে। আমি শুনলেই বাকি বলেন, এগুলি কি আর বলার কাহিনী বলেন? লোকে শুনলে তো খারাপ বলে, এই কারণে সেদিন কিছুই বলিনি। আচ্ছা ধরেন এখন যদি এই কেসের জন্য আদনান ফয়সালের ফাঁসি হয়, তাহলে কি ন্যায় হবে? অবশ্যই অবশ্যই ন্যায় হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। চা খেলেন না? আচ্ছা এখন যে মেয়েটা আমাকে দেখে আড়ালে চলে গেল, এটা কে ছিল? ও, ওটা আমার মেয়ে মৃদুলা। ও একটু অস্বাভাবিক তো, তাই কারোর সামনে যায় না আর কি, তাই আপনাকে দূর থেকে দেখেই চলে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠি। ভালো থাকবেন আপনি। কাহিনীর ভেতরেও কাহিনী থাকে, আর এই কারণে অনেক কাহিনী আমাদের কাছে আসলেও অনেক কাহিনী চোখের আড়ালে চলে যায়। অফিসার নাফিস হাসান সেই কাহিনীর ভেতরেই ঢুকতে যাচ্ছেন, যেন কোনো কিছুই আড়াল না থাকে। তবে চাইলেই তো আর যে কোনো কাহিনীতে ঢুকে পড়া যায় না। প্রতিটি কাহিনীর ভেতরেই এক একটা রহস্য লুকিয়ে থাকে। এই কাহিনীর রহস্যটা ঠিক কোথায় এখনো সেটা বুঝতে পারছে না নাফিস। তবে সে তো হাল ছাড়ার মানুষ না। এর আগেও সে এরকম অনেক কেসের উপর কাজ করেছে, যেখানে শুরুতে একরকম মনে হলেও পরবর্তীতে কেসের মোড় পুরোপুরি বদলে গেছে। হঠাৎ করে কেন জানি নাফিসের মনে হলো যে মেয়েটি মারা গেছে, সেই মেয়েটির সম্পর্কে একটু খোঁজ নেওয়া উচিত। কারণ যাকে নিয়ে কাহিনী তার সম্পর্কেই তো সে তেমন কিছু জানে না। এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার। কার সাথে কথা বললে ভালো হয় সেটাই সে ঠিক বুঝতে পারছে না। দারোগার মাথায় কিছু থাকলে তার সাথে আলাপ করে আলোচনা করা যেত, কিন্তু এই লোকের বুদ্ধি আর একটা ছাগলের বুদ্ধি প্রায় এক সমান। তার সাথে কথা বললেও যা, না বললেও তা। তাই সে সিদ্ধান্ত নিল মৃত ব্যক্তির হাজবেন্ড অর্থাৎ আদনান ফয়সালের সাথে কথা বলে সবচেয়ে ভালো হবে। সেই সম্পর্কে স্বামীর চাইতে আর ভালো কেই বা বলতে পারে। নাফিস স্যারের অবজারভেশন রুমে আদনান ফয়সালকে বসানোর কথা বলে সিগারেট ধরালো। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে কেসটা খুব একটা জমবে না, তীরে এসে তরি ডুবার মতন কিছু একটা ঘটবে। শেষে দেখা যাবে খুবই নর্মাল একটা বিষয় ছিল, আদনান ফয়সালই তার বউকে মেরেছে। এরকম হলে নাফিসের মেজাজ সত্যি সত্যি কিন্তু খারাপ হবে। রহস্য ছাড়া কেস আর ক্লাইম্যাক্স ছাড়া মুভি কোনোটাই ঠিক জমে ওঠে না। যাই হোক, নাফিস আদনানকে প্রশ্ন করতে শুরু করলো। আদনান এখনো মন মরা হয়ে বসে আছে। মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে, সে তো মন মরা হয়ে বসে থাকবে, আর সেটাই তো স্বাভাবিক, তাই না? কেমন আছেন আদনান সাহেব? থানাতে কোনো মানুষ ভালো থাকে তো বলে মনে হয় না। থানা তো ভালো মানুষের জায়গা না যে ভালো থাকবে। যাই হোক, আপনার মৃত স্ত্রী সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার ছিল। আপনারা তোর ফ্যামিলির সাথে কথা বলেছেন, অনেক কিছুই তো তারা বলেছে। আমার থেকে আর কি জানতে চান? আহামরি তেমন কিছু না, এই ধরুন আপনার স্ত্রীর স্বভাব চরিত্র কেমন ছিল, ঝগড়া কি কি নিয়ে হতো, এই আর কি। একজন মৃত মানুষের স্বভাব চরিত্র দিয়ে আপনারা এখন কি করবেন? অনেক কিছু, তবে আমি কি করব সেটা আপনি পরেই বুঝতে পারবেন। এখন কিছু প্রশ্ন করব, ভেবে চিন্তে সঠিক উত্তর দিবেন। আমি আপনাকে এ পর্যন্ত যা বলেছি সব সঠিকই বলেছি।
আমার রাগ একটু বেশি, তবে আমি মিথ্যাবাদী না। ভবিষ্যতে যা বলবো সেটাও সত্যিই বলবো। আপনার বাসায় আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ কি থাকতো? না, নুহা একা থাকতে পছন্দ করত। তাছাড়া ওর কিছু সূচিবায়ু ছিল, তাই কাজের মেয়েও সে রাখেনি কখনো। ঘরের কাজ যা ছিল সব সে নিজেই করত। আগুনে পুড়ে মারা যাওয়ার পর আপনি নিশ্চিত হলেন কি করে যে ওটা নুহাই ছিল? আমরা বাড়িতে দুজন মানুষ, অন্য কেউ তো হবার কথা না। তাছাড়া নুহা না হলে তো ও এখন আমাদের পাশেই থাকতো, তাই না? এখানেই মূল ঝামেলাটা হচ্ছে। আমি কিছু ব্যাপার ধরেও ফেলেছি, তবে এখন সেটা নিয়ে কিছুই বলবো না। আপনার স্ত্রীর লাশ এত বাজেভাবে পুড়েছিল যে হাড়গুলো পর্যন্ত ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এই অবস্থায় চেহারা দেখে লাশ শনাক্ত করা তো একদমই অসম্ভব। আই এম সরি, আমি আসলে ওভাবে আপনার কথা বুঝতে পারছি না। কি বলতে চাচ্ছেন আপনি? একটু গুছিয়ে বললে কি ভালো হয়? সময় আসলে সবই গুছিয়ে বলবো। এখন একটা সত্যি কথা বলুন, আপনি কেন আপনার স্ত্রীকে মারলেন? প্লিজ নাটক করবেন না, আমার নাটক পছন্দ না। আমি সত্যি কথাই বলছি, আমি আমার স্ত্রীকে মারিনি। আমি যখন এসেছি তখন প্রায় সবকিছুই পুড়ে গিয়েছিল। কিন্তু কিছু প্রমাণ কিন্তু আপনি রেখে দিয়েছেন, যা থেকে আপনাকে সহজে ধরে ফেলা সম্ভব। আপনি কোন প্রমাণ থেকে আমাকে ধরতে চাইছেন আমি বুঝতে পারছি না। তবে আপনি যেটা ভাবছেন সেটা ভুল। আমি নুহাকে মারিনি। আপনার বাসায় বড় পেট্রোলের গ্যালন পাওয়া গেছে। ওই গ্যালনে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়েছিল। আপনার স্ত্রী যে ঘরে পুড়ে মরেছে সেই ঘরের দরজা বাইরে থেকে লাগানো ছিল। সবকিছু থেকে এটা সহজেই বোঝা যায় যে এটা একটা পরিকল্পিত খুন। আপনার তথ্য যেমন সত্যি, আমার কাছে আমি খুনি নই এটা প্রমাণ করার মতো কোনো যুক্তি কিংবা প্রমাণ আমার কাছে নেই, এটাও সত্যি। তাই আপনি যাই বলছেন তার বিপরীতে আমার কি বলা উচিত সেটা আসলে আমি বুঝতে পারছি না। আপনার কিছুই বলতে হবে না, খুব সিম্পল হিসাব। আপনি খুন করেছেন এরকম একটা স্টেটমেন্ট আমাদের দিন, আমরা সেটা কোর্টে পেশ করে আপনাকে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করছি। আমি খুন করিনি, তারপরেও আমি কেন এমন স্টেটমেন্ট দেব? কারণ আমরা সব প্রমাণ আপনার বিপক্ষে পাচ্ছি। যাই হোক, আপনার স্ত্রীর কোনো বান্ধবীর বাসা কি আশেপাশে ছিল? না, ওর কোনো বান্ধবী ছিল না। তবে আমাদের বাসার পাশের একটা মেয়েকে ও খুব আদর করত। সময়ে অসময়ে সেই মেয়ে আমাদের বাসায় প্রায়ই আসতো। নাম কি সেই মেয়ের? বাচ্চা একটা মেয়ে, নাম মৃদুলা, প্রতিবন্ধী, কিন্তু ওর সাথে নুহার খুব ভালো সম্পর্ক ছিল। যাক, একজন তো পাওয়া গেল যার সাথে আপনি স্ত্রী আড্ডা দিতেন। তবে আমি খুব খুশি হব যদি আপনি এই মেয়েকে আমাদের এই মামলায় না জড়ান। তার সাথে আমার স্ত্রীর খুনের কোনো সম্পর্ক নেই। আমি চাই না আমাদের কারণে অন্য কেউ কোনো কষ্ট পাক। আপনি আপাতত নিজের কষ্ট নিয়ে চিন্তা করুন, অন্যদের নিয়ে চিন্তা করবার কাজ আপনার না। যাই হোক, আপনাকে আবার হাজতে পাঠানো হচ্ছে। কিছু দরকার হলে আমি আবার আপনাকে ডেকে নেব। নাফিস বের হওয়ার আগেই দেখলো দারোগা আজিজুল হক তার সাথে কথা বলবার জন্য দাঁড়িয়ে আছে। যদিও এই লোকের কথা শুনতে নাফিসের ভালো লাগে না, তবুও বাধ্য হয়ে আজিজুলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল নাফিস। এইরকম হাসির দুই রকম অর্থ হয়। আজিজুল কোন রকম অর্থ বুঝলো কে জানে। সে নিজে থেকে কথা বলা শুরু করলো। স্যার, আপনি এই এক কেস নিয়ে পড়ে থাকবেন? এক কেস নিয়ে পড়ে আছে এটা কে বলল? তাছাড়া সবকিছু তো ঠিক মতোই হচ্ছে। স্যার, রাতের ডিউটির কিছু আসামি ছিল, তাদের ব্যাপারে একটু কথা ছিল। কি বলবেন বলে ফেলুন। তারা কিছুই করেনি, আর ডিউটি অফিসার কি মনে করে যেন তাদের ধরে নিয়ে আসছিল। এখন কিছুই যখন করেনি তখন ধরে নিয়ে এসেছে কেন? নিয়ে যেহেতু চলে এসেছে এখন তো স্যার বোঝেনি। তবে হ্যাঁ, তারা ওই জরিমানা দিতে প্রস্তুত। আপনি একটু শুধু সামনে থাকলেই হবে। কিছু না করলে জরিমানা কেন দিবে? এই যে স্যার, একটু চা পানি খাওয়ার জন্য আর কি। আগে কি খেতেন টেতেন আমি সেটা জানি না, তবে আমি যেহেতু এখন এখানে আছি, চা পানি যাই খান নিজের টাকা দিয়ে খাবেন, অন্যের টাকা দিয়ে খাওয়া যাবে না। জি জি স্যার, তা তো অবশ্যই। আপনি এখন আসুন, আপনার সাথে এই ব্যাপারে পরে কথা বলছি। আর শুনুন,
ওই ব্যাংকার অর্থাৎ আদনান ফয়সালের স্ত্রীর কিছু ডিটেল আমার লাগবে। আপনি ওগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে আমাকে জানাবেন। জি জি অবশ্যই স্যার। কুয়াশা চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। আজকের গল্পে আমরা দেখেছি যে নাফিস হাসান একজন অফিসার ইনচার্জ, পুলিশ অফিসার, এবং তিনি একটি কেস নিয়ে খুব একটা বিদঘটে একটা সিচুয়েশনে আছেন, এবং তার সঙ্গে আছেন আরেকজন দারোগা যার নাম আজিজুল, যে কিনা একেবারে ভীষণ রকমের বোকা এবং সারাক্ষণ পান খেয়ে উল্টোপাল্টা কথা বলে, এবং যে কেসটাকে নিয়ে একটা মার্ডার কেস নিয়ে ভীষণ রকমের চিন্তায় আছেন নাফিস হাসান পুলিশ অফিসার। এবং এই মার্ডার কেসটি একজন ব্যাংকারের স্ত্রী যে কিনা খুন হয়েছেন এবং খুনিও কিন্তু ধরা পড়েছে, অর্থাৎ সেই ব্যাংকার আদনান যার স্ত্রী নুহা খুন হয়েছে তার হাতে, এবং তাকে সেই সন্দেহে ধরা হয়েছে, এবং তার পোড়া লাশ পাওয়া যায় তার বাড়ির ভেতরে। তো অনেক ইন্টারোগেশন করে পুলিশ মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে যে ব্যাংকার আদনানি তার স্ত্রীকে খুন করেছে, কিন্তু তারপরেও নাফিস হাসান কোথায় যেন আটকে যাচ্ছে। তার মন কেন যেন বলছে যে আদনান খুনি নাও হতে পারে, তাহলে খুনি কে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছেন তিনি। এবং একটা পর্যায়ে ইনভেস্টিগেশন করতে করতে আদনান নুহার পাশের বাড়ির এক মহিলা যার নাম আয়েশা, তার সঙ্গে কথা বলে, এবং মোটামুটি আমরা জানা যায় যে আদনান আর নুহার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাদের দাম্পত্য সম্পর্কটা খুবই খারাপ ছিল, সারাক্ষণ ঝগড়া হতো, এবং এই ঝগড়ার কারণে কি নুহা খুন হলো। এবং আমরা দেখলাম এক পর্যায়ে আবারও ইনভেস্টিগেশন করতে করতে নাফিস হাসান চলে গেছেন সেই আয়েশাদের বাড়িতে, তাদের যে নেইবার ছিল, এবং তার মেয়ে আছে একটি মৃদুলা নামে, সেই বাড়িতে কথা বলতে চাইছেন, এবং সেই সম্পর্কে আদনানকে জিজ্ঞেসও করছেন নাফিস হাসান। কিন্তু আদনান বারবার বলছে সেই বাচ্চা মেয়েটিকে কোনোভাবেই এই মামলাতে না জড়াতে। কি কারণে, কি জানতে পারে সেই বাচ্চা মেয়ে মৃদুলা, যে কারণে আদনান বারবার মানা করছে নাফিস হাসানকে তাদের মধ্যে এই বাচ্চাটিকে না জড়াতে, সেটা আমরা জানবো এখন যে পর্ব শুনবো সেখান থেকে। আপনি আছেন কুয়াশায়, আর সঙ্গে আছি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। নাফিস কিছু তথ্য নেওয়ার জন্য আজিজুলকে পাঠিয়ে সে নিজে চলে গেল নুহার প্রতিবেশী আয়শার বাড়িতে। তবে এবার উদ্দেশ্য অন্যটা। এবার নাফিস আয়শার সাথে কথা বলতে আসেনি, এসেছে আয়শার মেয়ে মৃদুলার সাথে কথা বলতে। কেন জানি মনে হচ্ছে এই প্রতিবন্ধী মেয়েটি কোনো না কোনোভাবে নাফিসকে হেল্প করতে পারে। আদনান ফয়সালের অফিসে একটু যাওয়া দরকার। লোকটার কথা শুনে কেন জানি মনে হচ্ছে লোকটা আসলেই সত্যি কথা বলছে, যদিও পুরো ঘটনার পেছনের সব প্রমাণ লোকটির বিরুদ্ধে। তবুও দেখা যাক না কি হয়। নাফিস যে কয়েকদিন আছে সে কয়েকদিন জান দিয়ে হলেও চেষ্টা করবে যেন এমন কিছু না হয় যার কারণে কোনো সাধারণ মানুষের জীবন নষ্ট হয়ে যায়। নাফিস যখন নুহার প্রতিবেশী আয়শাদের বাড়িতে পৌঁছালো তখন ভর দুপুর। আয়শার মেয়ে মৃদুলা ঘুমাচ্ছে। ঘুম থেকে ডেকে তোলার পর নাফিসকে দেখে কেন জানি মেয়েটা চুপসে গেল। নাফিস চেষ্টা করলো মেয়েটাকে নরমাল করতে, যেন কোনো না কোনো কথা মেয়েটার পেট থেকে বের করা সম্ভব হয়। কেমন আছো মৃদুলা? আমি জানি না। এটা কোনো কথা হলো? আমরা কেমন আছি এটা আমরা না জানলে কে জানবে বলো তো? আমি কিছু জানি না, মা বলেছে আমি কিছু জানি না। আচ্ছা মৃদুলা, তোমার কি খেতে ভালো লাগে? আমি জানি না। মনে করে দেখো তো ফ্রাইড চিকেন ভালো লাগে কিনা। তোমার মা কিন্তু বলেছে তোমার ফ্রাইড চিকেন খুব পছন্দ। হ্যাঁ তাই তো, আমার তো ফ্রাইড চিকেন ভালো লাগে। আর কি কি ভালো লাগে তোমার? আর কিছু ভালো লাগে না। আচ্ছা মৃদুলা, এই মেয়েটাকে চিনো কিনা দেখো তো। না, আমি কাউকে চিনি না। একটু ভালো করে দেখো, ওনার বাসায় তুমি যেতে, উনি তোমার সাথে গল্প করত, তুমি তাকে আন্টি বলে ডাকতে, নুহা আন্টি। এখন মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কিন্তু আমি বলবো না। তুমি বলতে না চাইলে তোমার কিছু বলতে হবে না, তবে তুমি যদি বলো তাহলে তোমার জন্য একটা সুন্দর গিফট ছিল।
কি আর করা, তুমি যেহেতু বলতে চাও না, গিফটটা না হয় আমার কাছেই থাকুক। নুহা আন্টি খুব ভালো ছিল, আমাকে খুব আদর করতো। আর আঙ্কেল? আঙ্কেল আদর করতো না? অফিস আঙ্কেল তো সারাক্ষণ বিজি থাকে, উনি আমাকে কিভাবে আদর করবে? তবে চকলেট আঙ্কেল খুব ভালো, আমি যখন যেতাম আমাকে চকলেট খেতে দিত। অফিস আঙ্কেল আর চকলেট আঙ্কেল মানে? আঙ্কেল তো একটাই, তাই না মৃদুলা? না না, একটা হবে কেন? অফিস আঙ্কেল তো কখনো দুপুরে বাসাতেই থাকতো না, দুপুরে তো চকলেট আঙ্কেল থাকতেন। আচ্ছা দেখো তো আমার হাতের ছবিটা, উনাকে চিনতে পারছো? উনি কি তোমার চকলেট আঙ্কেল? উনি তো অফিস আঙ্কেল, উনি চকলেট আঙ্কেল হবে কেন? চকলেট আঙ্কেল খুব ভালো, ওনার কাছে অনেক চকলেট থাকে। ভালো করে দেখো মৃদুলা, আঙ্কেল কিন্তু একটাই হবার কথা। না না, আমি ভালো করে দেখেছি, আঙ্কেল একটা হবে কেন? আঙ্কেল দুটা। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল দুটা, কিন্তু আরেকজনকে দেখলে কি তুমি চিনতে পারবে? হ্যাঁ, পারবো। নাফিজের মাথায় অনেকগুলো প্রশ্ন এসে জট পাকাতে শুরু করেছে। এই চকলেট আঙ্কেলের ব্যাপারটা সত্যি বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। যদিও দুই দুয়ে চাষি নিজে ইতিমধ্যে মিলিয়ে ফেলেছে, তারপরেও কোনো কিছু সাক্ষ্য প্রমাণ ছাড়া হয় না। তবে সে একটা বিষয় নিশ্চিত, আর সেটা হচ্ছে নুহার জীবনে আদনান ফয়সাল ছাড়া আরো কেউ একজন ছিল, আর এই কারণেই তাকে খুন করা হয়েছে কিনা কে জানে। যতদূর নাফিজের মনে হচ্ছে এটাই নুহার খুনের পেছনের প্রধান কারণ হতে পারে। নুহার পরকীয়ার ব্যাপারটা জেনে যাওয়ার পর আদনান ফয়সাল হয়তো নিজের মাথা ঠিক রাখতে পারেনি, আর তাই রাগের মাথায় নুহাকে খুন করেছে। কিন্তু নুহা না হয় খুন হয়ে গেল, কিন্তু চকলেট আঙ্কেল তো আর উধাও হয়ে যাবে না। তার মানে এখন ওই লোককে খুঁজে বের করতে হবে। তবে ওই লোককে খুঁজে বের করা সহজ হবে বলে মনে হচ্ছে না, কারণ মৃদুলা ছাড়া ওই লোকের ইনফরমেশন আর কে কে জানতে পারে সেটা নাফিস নিজেই জানে না। ওইদিকে মৃদুলা প্রতিবন্ধী মানুষ, তার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করাটা অনেকেই ভালো চোখে দেখবে না। নাফিস এগুলো নিয়ে 7-5 ভাবতে ভাবতেই দারোগা আজিজুল এসে তার রুমে ঢুকলো। তার মুখে সে যথারীতি পান। এই লোককে একবার বলা হয়েছে যে পান মুখে দিয়ে কথা না বলতে, তারপরেও এই লোক কেন যে পান মুখে দিয়ে কথা বলতে আসে সেটাই নাফিস বুঝতে পারে না। স্যার, ইন্টারেস্টিং নিউজ। আপনার ইন্টারেস্টিং নিউজ শোনার আগে আমারটা একটু শুনুন। জি স্যার, বলুন। আমি 2-2-4 মিলিয়ে ফেলেছি। আদনান সাহেবের স্ত্রীর সাথে অন্য কোনো লোকের সম্পর্ক ছিল, আমি এই ব্যাপারে 100% নিশ্চিত। কার সাথে রিলেশন ছিল তাকে আমাদের খুঁজে বের করতে হবে। আর সবচাইতে বড় কথা, আমার কাছে মনে হচ্ছে তার খুন হবার প্রধান কারণ এটাই হতে পারে। স্যার, আপনার চাইতে অনেক বেশি ইন্টারেস্টিং নিউজ আমার কাছে আছে। কি নিউজ? নতুন কোন নির্দোষ মানুষকে ধরে নিয়ে এসেছেন? আরে না স্যার, নিউজ হচ্ছে আদনান সাহেবের স্ত্রী তো খুনই হয়নি, তাকে কক্সবাজারে খুঁজে পাওয়া গেছে। তাহলে আদনান সাহেবের বাসায় লাশ কার ছিল? এটাই তো প্রশ্ন স্যার, তাহলে লাশ কার ছিল? ওই লাশের পোস্টমর্টেম রিপোর্ট কোথায়? স্যার, ওইগুলো আমি জানি না, আগের যে স্যার ছিলেন সে জানে। ঠিক মতো কিছু করা হয়েছে কিনা সেটাও আমি জানি না। আপনারা কোনো কিছু জানবেন সেটা আশা করার বৃথা। যাই হোক, তার স্ত্রীকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। কক্সবাজারে কোথায় আছে, আর আপনি বা এটা খোঁজ পেলেন কিভাবে? আমাকে খোঁজ নিতে বলেছিলেন স্যার, তাই আমি স্যারের মতন আদনান সাহেবের স্ত্রীর পরিবারকে ফলো করার ব্যবস্থা করেছিলাম। সেই মহিলার দূর সম্পর্কের এক বোন তাকে কক্সবাজার দেখেছে, তার পরিবারের সবাই পর্যন্ত অবাক। দারুণ।
এই কারণেই আমি সবসময় বলি যে কাহিনীর ভেতরেও কাহিনী থাকে। আমি ওই মহিলার ছবি জোগাড় করে ওখানকার থানায় পাঠিয়ে দিয়েছি। তারা খুব শীঘ্রই ধরে ফেলতে পারবে। যেভাবেই হোক তাকে ঢাকা আনানোর ব্যবস্থা করুন। খেলা ভালোই জমে উঠেছে। খেলা আসলেই জমে উঠেছে। যার মৃত্যু নিয়ে এত কাহিনী করা হচ্ছে, যার মৃত্যুর কারণে তার স্বামী আদনান এখন পুলিশের কাছে, সেই মহিলা অর্থাৎ নুহা বেঁচে আছে, এটা মোটেও চারটেখানি কথা না। একটা ব্যাপার আরো বেশি খটকার সৃষ্টি করেছে। এটা হচ্ছে ওই মহিলা এত বড় কাহিনীর পর কক্সবাজারে কি করছে? নাকি পুরো ব্যাপারটা একটা গেম ছিল? গেম হলেও তো বেশ বড় সড়ো গেম। মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ের মাথায় এত বড় গেম খেলার কথা তো আসবার কথা না। এর পেছনে আরো কোনো বড় কাহিনী আছে। সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, নুহা যদি বেঁচে থাকে তাহলে মারা গেল কে? আর যদি অন্য কাউকে মেরে ফেলা হয়েও থাকে, তাহলে তাকে মারার পেছনের উদ্দেশ্যটা কি হতে পারে? কাহিনী দেখে তো পুরো বিষয় নিয়েই একটা জিলিপির প্যাচ দেখতে পাচ্ছে নাফিস। নাফিস আদনান ফয়সালের সাথে আবার কথা বলবার জন্য বসলো। কুয়াশা। এতক্ষণ ধরে শুনলাম আমরা আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্ব থেকে আমরা জানলাম সে যে পাশের বাড়ির মহিলা আয়শা, তার মেয়ে মৃদুলা একটু অপ্রকৃষ্ট একটি বাচ্চা মেয়ে, যার কাছে কিনা গিয়ে নাফিস হাসান একটি অদ্ভুত তথ্য পেল। বাচ্চাটি বলছে যে সেই বাড়িতে যেত নুহা আন্টি তাকে খুব ভালোবাসত, এবং সেই বাড়িতে অফিস আঙ্কেল এবং চকলেট আঙ্কেল, দুজন আঙ্কেল তাকে খুব আদর করত। খুব অবাক হয়ে গেলেন নাফিস হাসান যে সে জানতো নুহা এবং নুহার স্বামী একমাত্র ওই বাড়িতে থাকতেন। তাহলে আরেকটা চকলেট আঙ্কেলকে আর কে বা অফিস আঙ্কেল? তো নুহাকে যখন আদনান সাহেবের ছবি দেখানো হলো, নুহা দেখা মাত্র চিনতে পারলো যে এটাই তার অফিস আঙ্কেল। তাহলে চকলেট আঙ্কেলকে? আর ইতিমধ্যেই সেই বোকাশোকা দারোগা আজিজুল একটু অদ্ভুত খবর দিলেন নাফিস হাসানকে যে নুহাকে নাকি কক্সবাজারে দেখা গেছে, সে জীবিত আছে। নুহা যদি জীবিতই থাকে, তাহলে আদনান সাহেবের বাড়িতে যে মেয়েটির লাশ পাওয়া গেছে সেটা কার লাশ? রহস্য খুব জট পাকিয়ে উঠেছে, কিছুই বোঝা যাচ্ছে না। দ্বিতীয় পর্বেও কিছু বোঝা গেল না। আমরা দেখি তৃতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে গিয়ে রহস্যের জট খুলে কিনা। তাই সঙ্গে থাকতে হবে এবং শুনতে হবে কুয়াশা। আর সাথে আছে শারমিন, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। কুয়াশা। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি? আমাকে ছেড়ে দিচ্ছেন? না, তবে যে কারণে আপনাকে আনা হয়েছে সেটা ভুল ছিল। কারণ আপনার স্ত্রী মারা যায়নি, সে বেঁচে আছে। এটা তো আসলেই সুসংবাদ। নুহা কোথায় আছে? কিছুক্ষণ আগে তাকে কক্সবাজার একটি রিসোর্ট থেকে ধরা হয়েছে। যাক, আপনি তো আসলে একটা সুসংবাদ দিলেন। এটা একদিক থেকে চিন্তা করলে সুসংবাদ, আরেক দিক থেকে চিন্তা করলে এর চাইতে বড় দুঃসংবাদ আর হতে পারে না। কেন? আপনার স্ত্রী যদি বেঁচে থাকে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনার বাসায় তাহলে লাশটা কার ছিল? এটা আমি সত্যিই জানি না। আমি এই পর্যন্ত আপনাকে যা বলেছি কোনোটাই মিথ্যা কথা বলিনি। আপনি কিংবা আপনার স্ত্রী কেউ একজন পুরো বিষয়টা ঘটিয়েছেন। তবে যেই ঘটিয়ে থাকুন, আমি কিন্তু কোনোভাবেই আপনাদের ছাড়বো না, এটা দয়া করে মাথায় রাখবেন। আমার মনে হয় কোথাও কোনো একটা ভুল হচ্ছে, যে কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনার স্ত্রীর সাথে গালিব নামে এক ভদ্রলোককে পাওয়া গেছে। উনি কি আপনার পরিচিত? না, গালিব নামে আমি কাউকে চিনি না। আপনার স্ত্রীর সাথে যে ভদ্রলোক আছেন, তার সাথে আপনার স্ত্রীর কোনো সম্পর্ক আছে এমন কি কখনো শুনেছেন? না, ও একটু অন্যরকম ছিল, কিন্তু অন্য কারোর সাথে ওর সম্পর্ক ছিল এরকম আমার কখনোই মনে হয়নি। আপনাদের মধ্যে কেউ একজন আমাদের সাথে গেম খেলছেন। কাজটা খারাপ হচ্ছে। ডাক্তার, উকিল আর পুলিশের কাছে কথা লুকাতে নেই। আমি কিছুই লুকাইনি। আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। আমার স্ত্রী আসবার পর কি আমি তার সাথে দেখা করতে পারবো? তা পারবেন, তবে সেটা আপনার জন্য সুখকর হবে বলে মনে হচ্ছে না। কেন? আপনি স্ত্রীর সাথে ভদ্রলোকটি অর্থাৎ গালিবকে আপনি স্ত্রীর স্বামীর পরিচয় দিয়েছেন। কিন্তু অত সাত পাঁচ ভেবে লাভ নেই।
আপনি স্ত্রী আসুক, তখনই দেখা যাবে কোথাকার পানি কোথায় গিয়ে থামে। নুহাকে ধরে আনা হয়েছে, তার সাথে তার কথিত স্বামী গালিবও আছে। নুহাকে বিধ্বস্ত দেখা যাচ্ছে। অবশ্য থানা এমন একটা জায়গা যেখানে ভালো মানুষ আসলে অস্বস্তি বোধ করে, খারাপ মানুষ আসলে অস্বস্তি বোধ করে। গালিব অস্বস্তি বোধ করছে। তাদেরকে আলাদা করে একটা রুমে রাখা হয়েছে। এদিকে দারোগা আজিজুলের মন আজকে সকাল থেকে বেশ আনন্দিত। আনন্দের কারণ অবশ্য এই ব্যাংকারের বুক। তাকে ধরে আনার পুরো ব্যাপারটা দেখেছে আজিজুল নিজে। একটু পরপর ফোন করে আপডেট জেনেছে সবকিছুর। নুহাকে কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দুজন মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে নুহার সামনে। আজিজের হাসি মুখে একটা পান মুখে দিয়ে নাফিজের সামনে গেল। নাফিজ কি যেন একটা কাগজ দেখছিল। চোখ তুলে তাকাতে দেখল আজিজুল হাসি মুখে দাঁড়িয়ে আছে। স্যার, আমি কিন্তু আপনার কাছে একটা জিনিস পাই। কি জিনিস? যা ভাবছেন তা নয় স্যার, চা নাস্তা খেতে চাইবো না, একটা ধন্যবাদ চাই। কি চান? ধন্যবাদ স্যার, আমি একাই কিন্তু তার স্ত্রীকে ধরে আনার ব্যবস্থা করেছি। ফোনের উপর ফোন দিয়ে আপডেট নিয়েছি, এর জন্য একটা ধন্যবাদ চাই। অবশ্যই আপনাকে ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে অবশ্য কম দেওয়া হবে। যাই হোক, এখন দেখবেন ম্যাজিকের মতো কেস কিভাবে সলভ হয়ে যায়। আপনার কি মনে হয় স্যার, আসল ঘটনা কি? এখন পর্যন্ত পুরো বিষয়টাই ঘোলাটে। দেখি কথা বলে। পরকীয়ার ব্যাপার তো, কেস যে কোন দিকে মোড় নিতে পারে। আচ্ছা যাই হোক, কোন স্ত্রীকে দেখেছেন? হ্যাঁ স্যার, একদম মূর্তির মতন বসে আছে। ঠিক আছে, ওদের দুজনের সাথে আমার আলাদা কথা বলবার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, এক্ষুনি করছি। স্যার, আমি যে মাঝে মাঝে শুদ্ধ কথা বলতে গিয়ে অশুদ্ধ কথা বলে ফেলি, এতে কি আপনি কিছু মনে করেন? না না, ঠিক আছে। নুহা একটু পরপরই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে যে থানায় এসে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নুহার ঠিক সামনেই নাফিস বসে আছে। এখনো নুহাকে কোন রকম টর্চার করা হয়নি, তবু সে এমন ভাবে কাঁদছে কেন সেটা নাফিস বুঝতে পারছে না। নাফিস সামনে থাকা পুলিশ অফিসারকে পানি দেওয়ার জন্য ইশারা দিল। কিছুক্ষণের মধ্যেই নুহার সামনে পানি রাখা হলো। পানি খাওয়ার পর নুহাকে যখন কিছুটা শান্ত মনে হলো, ঠিক তখনই নাফিস প্রশ্ন করতে শুরু করলো। গালিব সাহেব আপনার স্বামী? তাহলে আদনান ফয়সালের সাথে আপনার সম্পর্ক কি? গালিব আমার? হ্যাঁ বলুন। আমি গালিবকে ভালোবেসে ফেলেছিলাম, তাই ওর সাথে পালিয়ে যাই। এখানে আপনি কাকে ভালোবাসেন, কই চলে গেলেন, কার সাথে ডিভোর্সে গেলেন, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথার জায়গাটা হচ্ছে আপনার পাশে একটা লাশ ছিল। কোনো একজন মানুষকে আপনারা পুড়িয়ে মেরেছেন। সেই মানুষটাকে? বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমার কাউকে মারার প্ল্যান ছিল না। দোষ নেই বললেই তো সব সমাধান হয়ে যায় না। কার দোষ আছে আর কার দোষ নেই সেটা বের করার অনেক উপায় আমরা জানি। আমি খুব শান্তভাবে বলছি যেন আপনি আমার কাছে কিছু না লুকান। আর যদি আপনার ইচ্ছে হয় লুকাতে, তাহলে সেই লুকানো কথা কিভাবে বের করতে হয় সেই পথ আমার জানা আছে। আমি গালিবকে ভালোবাসি। আদনানের সাথে এই কারণে আমি থাকতে পারছিলাম না। এই কারণেই আমি পালিয়ে গিয়েছিলাম। আপনাকে একবার বলেছি, আপনি কাকে ভালোবাসেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যেটা জানতে চেয়েছি সেটার জবাব দিন। আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। স্যার, আসবো? হ্যাঁ আসুন। স্যার, আপনার কাছে একজন এসেছে। সম্ভবত আপনি ফোন করে আসতে বলেছেন। আমার রুমে বসতে বলুন, আমি দেখছি। আর এই মহিলার মুখ থেকে কথা বের করার ব্যবস্থা করুন। আমি যখন ফিরে আসব তখন যেন কিছু জিজ্ঞেস না করলেও সব কথা বলে দেয়। জি স্যার, অবশ্যই। আমি এক্ষুনি আসমা আর মনিকে ডেকে আনছি। ওরা মুখ থেকে কথা বের করার ব্যবস্থা নেবে। ঠিক আছে, ওদের বসতে বলুন, আমি আসছি।
নাফিস আহসানের রুমে যে বসে আছে তার নাম মৃদুলা। প্রতিবন্ধী মেয়েটাকে নাফিস ইচ্ছে করে আসতে বলেছে। যখন 2 2 4 মিলে যায় তখন 4 আর 4 8ও মিলতে শুরু করে। মৃদুলাকে এখানে আনার পেছনে ছোট একটা কারণও আছে। মেয়েটি যে চকলেট আঙ্কেলের কথা বলেছিল সেই চকলেট আঙ্কেলকে খুঁজে বের করা। নাফিস নিশ্চিত গালিব নামে যে লোকটিকে ধরে আনা হয়েছে সেই লোকটি নুহার বাসায় যাতায়াত করত এবং এই গালিবই মৃদুলার চকলেট আঙ্কেল। মৃদুলাকে নিয়ে নাফিসের রুমে গেল, যে রুমে গালিবকে বসিয়ে রাখা হয়েছে। দেখো তো মা, ওই লোকটাকে চিনো কিনা। আম্মু বলেছে আমি চিনি না, কিন্তু আমি চিনি। আম্মু যা বলেছে তা এখন ভুলে যাও, কারণ আমি তোমাকে কিছুই জিজ্ঞেস করব না, আর কখনো এখানে নিয়েও আসবো না। শুধু এটুকু বলো, উনি কি তোমার চকলেট আঙ্কেল? হ্যাঁ, নুহা আন্টির বাসায় উনি আমাকে চকলেট খেতে দিতেন, তাই আমি ওনাকে চকলেট আঙ্কেল বলতাম। ঠিক আছে মা, তোমাকে অনেক থ্যাঙ্কস। তুমি এখন যাও। ঘণ্টাখানেকের মধ্যে নুহার রূপ পুরো বদলে গেল। দুজন মহিলা পুলিশ কি করেছে কে জানে। নুহা নিজে থেকে নাফিসকে পুরো ঘটনা বলতে শুরু করলো। নাফিস নিজে থেকে কোনো প্রশ্ন করছে না, কারণ নাফিস জানে এখন নুহাকে জিজ্ঞেস করলেও সে বলে যাবে, না জিজ্ঞেস করলেও সে বলে যাবে। আমার কোনো দোষ নেই, পুরো প্ল্যান গালিবের ছিল। গালিবের মনে হয়েছিল ওই কাহিনী করলে আদনান ফেসে যাবে এবং কখনো আমাদের মাঝে আসতে পারবে না। সবাই জানবে আমি মারা গেছি, তাই আমার খোঁজও কেউ নিতে আসবে না, আর আমরা সারা জীবন আমাদের মতো করে সুখে থাকতে পারবো। আপনার বাসায় যে লাশটা ছিল সেই লাশটা কার? ওই মেয়েকে গালিব নিয়ে এসেছিল। কোন জায়গা থেকে নিয়ে এসেছিল সেটা আমি জানি না, সত্যিই আমি জানি না। আপনি এখন আমাকে সেদিনের পুরো কাহিনী খুলে বলবেন, কিভাবে আপনি ওই গালিব সাহেব মেয়ে নিয়ে আসলো, কি করলেন? আমি বলছি, আমি সব বলছি, শুধু প্লিজ ওনাদেরকে নিষেধ করুন, আমাকে যেন না মানে। দাঁড়ান, আপনার গালিবকেও এখানে আনার ব্যবস্থা করছি। দুজনের কাছ থেকে পুরো ঘটনা শুনবো। নুহা সেই দিনের কাহিনী বলতে শুরু করলো। সেদিন সকালে আদনান অফিসে যাওয়ার সাথে সাথেই গালিব চলে আসে নুহার বাসায়। যেহেতু নুহার বাসা সবসময় খালি থাকে এবং কাজের মেয়ে পর্যন্ত নেই, তাই নুহার বাসায় গালিবের আসাটা বেশ সহজ ছিল সবসময়। কিন্তু সেদিন যখন গালিব আসে তখন গালিব বেশ উত্তেজিত। নুহাকে দেখেই গালিব বলে, নুহা, হানিমুন প্যাকেজ বুক করেছি। তাই? কিভাবে কি? আমাকে তো কিছুই জানাওনি। জানানোর মতো কিছু না, কক্সবাজারে 15 দিন কাটাবো। এত লম্বা সময়? সমুদ্র দেখতে দেখতে তো বোর হয়ে যাব। আরো বেশি সময় থাকতে পারলে তো ভালোই হতো, কারণ আজকের পর আমাদের সারা জীবনের জন্য উধাও হয়ে যেতে হবে। মানে? মানে কি? মানে আমরা আজকে এখান থেকে পালাবো। কিন্তু আদনান? ওই শালাকে সারা জীবনের জন্য জেলে ভাত খাওয়াবো, ওটা নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু কিভাবে গালিব? আরে এই গ্যালনের মধ্যে কি? পেট্রোল। আমি যা বলি মন দিয়ে শোনো, একদম মন দিয়ে শুনবে। আমি খুব সূক্ষ্ম একটা প্ল্যান করেছি। ওই প্ল্যান মতো কাজ করলে সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। জজকোটের পাশে যে সিনেমা হল আছে, আমি এখন সেখানে যাব। তুমি তোমার শোবার ঘরের চারপাশে পেট্রোল ছড়িয়ে দিবে, ঠিক আছে? কেন? কি কারণে এসব বলছো? যা বলছি মন দিয়ে শোনো। আজাদ সিনেমা হলের পাশে প্রস্টিটিউটরা হাঁটাহাঁটি করে, আমি সেখান থেকে একটা প্রস্টিটিউট এখানে নিয়ে আসবো। তারপর কি? কি বলছো এসব? যেটা বলছি সেটা শোনো। এখানে ওই মেয়েকে আনার পরে আমি তোমার শোবার ঘরে ঢুকবো, তারপর বের হয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়ে আমরা দুজনেই পালিয়ে যাব। দরজা বাইরে থেকে লাগানো থাকবে, আর এই দিকে তোমার হাজবেন্ডকে ফোন করে বলা হবে বাসায় আগুন লেগেছে। সে সবার আগে চলে আসবে, ফায়ার সার্ভিসও আসবে। কিন্তু তারা যখন আসবে ততক্ষণ ওই মেয়ে পুরো ভূত হয়ে যাবে।
সবাই ভাববে বাসায় তুমি ছেলে তুমি মারা গেছো, আর পুরো বিষয়টা সুন্দর করে সাজিয়ে মামলা করা হবে। কিন্তু আমার আমার তো ভয় করছে। আরে ভয় পাবার কিছুই নেই। তুমি কি তোমার পাশের বাড়ির মহিলাকে বলেছো যেটা আমি বলতে বলেছিলাম? হ্যাঁ, ওনাকে গিয়ে আমি কেঁদে কেঁদে বলেছি যে আদনান আমার গায়ে হাত তুলে। সাব্বাস। পুলিশ ইনভেস্টিগেশন আসলে ওই মহিলাকে সাক্ষী হিসেবে নিবে। কিন্তু পুরো ব্যাপারটা আমার কেমন যেন লাগছে গালিব। ভয় পাবার কিছুই নেই নুহা, আমরা আমাদের মতো সুখেই থাকবো। আচ্ছা শোনো, আমি এখনই যাচ্ছি, একটা মেয়েকে ভাড়া করে আনবো। তুমি সুন্দর করে সবকিছু গোছাও আর পেট্রোল দিয়ে ঘরের চারপাশ ভরে ফেলো। আচ্ছা যাও এখন। আজাদ সিনেমা হলের সামনে থেকে একজন পতিতাকে ভাড়া করে গালিব। তারপর তাকে নিয়ে চলে আসে নারিন্দা নুহার বাড়িতে। বাড়িতে যে কেউ আছে সেটা সেই পতিতা বুঝতেই পারে না। সে হাসি মুখে গালিবের দিকে তাকিয়ে বলে, আপনি আনম্যারিড? হ্যাঁ। আমাগো দিয়া কয়দিন বিয়া কইরা ফালান? এই বছরই করব। আপনার বাড়ি কতদূর? এই তো চলে আসছি। আমি কলম ঘন্টার বেশি থাকুম না। ঠিক আছে, তুমি আগে চলো। দেখেন, টাকা আগে দিবেন কিন্তু। এই যে এই বাসা, যাও ভিতরে ঢুকো। সুন্দর বাড়ি, লাগলে জানাইবেন। বাড়ি চেনা থাকলো আমি আইসা পড়ব। যাও এই রুমে তুমি বসো, আমি আসছি। তাড়াতাড়ি আইসেন কিন্তু। ওই মিয়া, দরজা লাগাইলেন কেন? দরজা খুলেন, দরজা খুলেন কয়া দিতেছি কিন্তু। নোয়া, সবকিছু ঠিক আছে? পেট্রোল ভালো করে দাও। আমি আর কিছুই দিতে পারবো না, আমার হাত পা কাঁপছে। তুমি যা করার করো। তুমি রেডি তো? আমরা কিন্তু আগুন ভালো মতো ধরিয়ে বের হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। দাও, এখন আগুন ধরিয়ে দিই। গেলেন, দরজা খুলেন। খারাপ হইব কিন্তু কয়া দিতেছি, অনেক খারাপ হইব। আগুন, আগুন কেমনে লাগলো ভাই? ও ভাই, দরজা খুলেন ভাই গো, দরজা খুলেন, দয়া করে দরজা খুলেন গো ভাই। আগুন লাগলো কেমনে? বাঁচান, বাঁচান আমারে। আগুন, আগুন, বাঁচান। নাফিস অবাক হয়ে পুরো কাহিনী শুনল। সাথে এক অফিসের পুরো ব্যাপারটা জবানবন্দি নিচ্ছে। নুহা কাঁদছে, তার পাশে গালিব বসে আছে। কোর্টের সামনে থেকে কিভাবে মেয়েটিকে ভাড়া করে নিয়ে এসেছে সেটার পুরো ডিটেইল গালিব বলেছে। তার চোখ মুখ শক্ত হয়ে আছে। আদনানকে ওই রুমে আনা হয়েছে। আদনানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। একই সাথে তীব্র ঘৃণা এবং ভালোবাসা নিয়ে সে নুহার দিকে তাকাচ্ছে। আদনানকে সরিয়ে অন্য রুমে নিয়ে আসা হলো। তারপর নাফিস নিজেও সেই রুমে গিয়ে আদনানকে বলল, দেখেছেন আদনান সাহেব, কাহিনীর ভেতরেও কাহিনী থাকে। আপনি কাঁদছেন কেন? আসল দোষীরা তো ধরা পড়েই গেছে। এখন খুব শীঘ্রই আপনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। নুহা আমার সাথে এইভাবে বেইমানি করেছে, এটা চিন্তা করতে কেমন যেন কান্না পাচ্ছে। পুরুষ মানুষের কাঁদতে নেই ভাই, আপনি জানেন না সেটা? নুহাকে কি কোনোভাবে ছেড়ে দেওয়া সম্ভব? আপনি তো বেশ ভালো লোক মশাই। যে মানুষের জন্য আজীবন জেলের ভাত খেতে হতো সেই মানুষকে ছাড়ানোর কথা ভাবছেন। যাই হোক, বেস্ট অফ লাক। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ।
আমি আমার কাজ করেছি, এখানে থ্যাঙ্কস এর কিছু নেই। কোর্টে আপনাদের তোলা হবে, ওদের বিরুদ্ধে কি হবে সেটা আমি জানি না, তবে আপনাকে ছেড়ে দেওয়া হবে, নিশ্চিন্ত থাকুন। কোর্টে উঠবার পর আদনান ফয়সালকে ছেড়ে দেয়া হলো এবং একই সাথে আদনানের স্ত্রী নুহা এবং তার কথিত প্রেমিকের নামে হত্যা মামলা করা হলো। আদনান ফয়সাল যখন ছাড়া পেল তখন তার চোখ ভর্তি পানি। অদ্ভুত এই ভালো মানুষটি এখনো তার স্ত্রীর জন্য মনের মাঝে ভালোবাসার রাজ্য খুলে বসে আছে। কিন্তু আমরা মাঝে মাঝে বুঝি না যে ভালোবাসা অপাত্রে দান করতে হয় না। ভালোবাসা খুবই শুদ্ধতম একটা জিনিস, সবাই এটা পাওয়ার যোগ্যতা রাখে না। কুয়াশা। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনী, যে কাহিনীর নাম ছিল ভালোবাসার মৃত্যু। লিখেছেন মশিউর রহমান শান্ত এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। নফিজা হাসানের চরিত্রে অভিনয় করেছেন শান্ত, আজিজুল দারোগার চরিত্রে অভিনয় করেছেন লোবান, আদনান ফয়সালের চরিত্রে অভিনয় করেছে উপল, আয়েশা ছিলেন মিনু, মৃদুলা শাড়ি এবং গালিব অর্থাৎ নুহার প্রেমিকের নাম ছিলেন জাহিদ এবং পতিতার চরিত্রে অভিনয় করেছেন তানজিরা এবং নুহার চরিত্রে ছিলেন শাড়ি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম।